ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে ধোঁয়াশে হয়ে উঠেছে মেঘে ঢাকা আকাশে। প্রায় 1 মাসের গুমট গরমের পর আজ দুপুরে হঠাৎ ঝমঝমে বৃষ্টি নামায় গোটা গ্রামে যেন স্বস্তির নিঃশ্বাস পড়েছে। তবে বৃষ্টির পরে স্নিগ্ধতা কেমন যেন অন্য রূপ নিচ্ছে। গ্রামের এক প্রান্তে নিতে ছোট্ট চায়ের দোকানে গুড়িসুড়ি হয়ে বসেছে 3 বন্ধু, ফিরোজ, রমেশ আর কালু। মনে হচ্ছে বৃষ্টি শুধু গরমকেই ধুয়ে দেয়নি, সাথে করে নিয়ে এসেছে এক চাপা কুয়াশা, আর তার ভেতরে গুমড়ে থাকা কিছু অচেনা শ্বাস। এই নে রে কালু, এই 3টা চা দিছি, গরম থাকতে খা, পরে ঠান্ডা হলে আমাকে গাল দিবি। এ পুরো, তোমার চা ঠান্ডা হলেও গলা দিয়ে নামি, শুধু টানটা একটু বেশি মারতে হয়, এই আর কি। আজ বেশ হাসি খুশি লাগতেছে রে তোকে। গত কদিন মুখ দেখে তো পচা ডাঙার মতো লাগতো। হ্যাঁ রে, মনে হয় দুনিয়ার সব চিন্তা মাথায় নিয়ে ঘুরেছিস। আর বলিস না ভাই, একটু চাপ চলতেছিল, এখন হালকা লাগতেছে। চাপ থাকা স্বাভাবিক, কিন্তু তুই তো একেবারেই চুপচাপ। ভাবছিলাম কারোর সাথে আবার ঝগড়া করেছিস। না রে ভাই, নিজের ভেতরেই ছিলাম, তোদের সঙ্গে রাগ করার মতো তো কিছু করিসনি। চা খা এবার, এরকম বৃষ্টির ভেতর গরম চা শরীর গরম রাখে। রমেশ চাতে জোরে একটা চুমুক দিয়ে বলে উঠল, আচ্ছা, বিড়ির দাম যে আবার বাড়িয়েছে শুনেছিস তো? আজ বাজারে গিয়ে দেখি এক প্যাকেটে 5 টাকা বেড়েছে। কি বলিস? এইভাবে বিড়ির দাম বাড়লে তো গরিব মানুষ মরে যাবে রে ভাই। চার সাথে একটা বিড়ি, এটাই তো দিনের শান্তি। আর বলিস না, আগে 10 টাকায় 3টে খাইতাম, এখন তো একটা নিতে 2টোর চিন্তা করতে হয়। আমার দোকানের কেনা বেচাও খারাপ অবস্থা। আগে একটা খেত, এখন আদা ফুকেই রেখে দেয়। হঠাৎ সেখান থেকে উঠে পড়ায় সবার নজর যায় তার দিকে। রমেশ কালুকে উদ্দেশ্য করে বলে, রে কালু, দাঁড়িয়ে পড়লি যে? এ ভাই শোন, আমি একটু পিছনে যাই, দরকার লেগেছে একটু। বেটা, 1 কাপ চা খেয়েই তো ডাক পড়ে যায়। আরে বেটা, চুপ করবি আবার। দাঁড়া, আমি পাশের জঙ্গল থেকে কাজটা সেরে আসি। এই বলে ঢং ঢং পায়ে জঙ্গলের উদ্দেশ্যে চলে যায় কালু। ঝোপঝাড়ের মধ্যে ধীরে ধীরে গিয়ে হারিয়ে গেল সে। এদিকে ফিরোজ আর রমেশ চা খেতে খেতে কথা বলতে থাকে। সময় এগিয়ে যায়, কিন্তু কালু আর ফিরে আসে না। তার চোখে একটু উদ্বেগ দেখা যায়, হালকা নিস্তব্ধতা নেমে আসে চারপাশে। ফিরোজ দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠে, কিরে রমেশ, অনেকক্ষণই তো হয়ে গেল, বেটা ছেলে তো এখনো এলো না। কিছু হলো টলো নাকি আবার? আমারও তো কেমন একটা চিন্তা হচ্ছে রে, এতক্ষণ তো চলে আসার কথা। রাতে এমন একা যায় কে? রমেশ, তুই একবার দেখে আয়। চল, এক কাজ করি, দুজনে মিলেই যাই। রাতের মৃদু অন্ধকারে তারা দুজন টর্চ হাতে নিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলো। চারিদিকে গাছের ছায়া ঘন হয়ে আসছিল, আর দূরে মেঘের গর্জনের শব্দ এক মিশ্র রহস্যময় পরিবেশ সৃষ্টি করছিল। কালু, কালু, কিরে, কোথায় গেলি? কালুর তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কি করা যায় বলতো? আমি কি বলবো, চল সামনের ভিতরটা আর একটু দেখি। তারা দুজনেই টর্চের আলো ফেলে জঙ্গলের ঝোপের দিকে প্রবেশ করলো। হঠাৎ ঝোপের ভিতর থেকে কিছু একটা দেখে রমেশ বলে উঠল, ওই দেখ, ঝোপের মধ্যে কি যেন একটা পড়ে আছে মনে হচ্ছে। তারা দুজনেই ছুটে চলে যায়। নিচে নিথর হয়ে পড়ে আছে কালুর দেহ, চোখ খোলা
মুখে একরাশ আতঙ্কের ছাপ পড়ে আছে। চোখের সামনে কালুর নিথর দেহ আর মুখের সেই জমে থাকা আতঙ্ক দেখে দুজনেরই গা কাঁটা দিয়ে উঠল। এ কি, কালুর এই অবস্থা হলো কিভাবে? মরে গেছে মনে হচ্ছে। কালু! হঠাৎ ঝোপের ভিতর থেকে কিছু একটা নড়ে ওঠে আর শোনা যায় এক অদ্ভুত শব্দ। এ ফিরোজ, ব্যাপারটা সুবিধার লাগছে না রে। মনে হয় কোনো ভয়ানক জীবজন্তু হতে পারে। চল এখান থেকে পালাই, তারপরে দেখা যাবে কি করা যায়। মুহূর্তেই এক আতঙ্ক গ্রাস করলো তাদের। না বুঝতে পারা সেই ভয় যেন চারিদিকের থেকে চেপে ধরল। একে অপরের দিকে এক ঝলক তাকিয়ে তারা কিছু না বলেই দ্রুত পা চালাতে শুরু করলো। টর্চের আলোর থরথর করে কাঁপছিল তাদের হাতের কাঁপুনিতে। শুকনো পাতা আর গাছের ডাল ভেঙে ঝোপঝাড় ঠেলে তারা যেন উড়ে গেল নিতাইয়ের চায়ের দোকানের দিকে। ওই জায়গায় কিছু একটা ছিল, সেটা মানুষ ছিল না ফিরোজ। কি হয়েছে রে তোদের? এভাবে ফটকা চোরের মতো হাঁপাচ্ছিস কেন? কালু কালু মরে গেছে জঙ্গলে। এই কথা শুনে নিতাই যেন একটু থমকে গেল। কি বলছিস কি? আমার জানা মতে তো এই জঙ্গলে কোনো ভয়ঙ্কর প্রাণী আছে বলে তো মনে হয় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা আন্দাজ করতে পেরেছি। এবার মনে হচ্ছে। কি আন্দাজ করলে? ঝটপট বলো তো, হ্যাংলামো না করে। বিশ্বাস, আমার মনে হচ্ছে সে আবার ফিরে এসেছে। বিশ্বাস? আমাদের এই জঙ্গলে বিশ্বাস আসবে কোত্থেকে? এতদিন ধরে এই গ্রামে আসি, কোনোদিন তো এইরকম কিছু শুনলাম না বাবু। শোন, আজ থেকে বহু বছর আগে গ্রামে একটা পিশাচের উপদ্রব ছিল। তারপর গ্রামের ওজারা মিলে ওকে জঙ্গলে বন্দি করে রেখেছিল। হয়তো কোনোভাবে সে আবার ছাড়া পেয়ে গেছে। মানে মানে পিশাচ আবার জেগে উঠেছে। আমি ওইভাবে কিছু নিশ্চিত করে বলতে পারছি না। তোদের ওই মৃত দেহটাকে ওইভাবে ফেলে রেখে আসা একদমই ঠিক হয়নি। কে জানে এতক্ষণ ওই শরীরটার কোনো অস্তিত্ব আছে কিনা। তাহলে আমাদের এখন কি করা উচিত? চল, আমি আসি, এখনই ফিরতে হবে ওখানে। আর হ্যাঁ রে রমেশ, আমার দোকান থেকে কেরোসিন নিয়ে নিস সাথে। তিনজন এবার হাতে তিনটি জ্বলন্ত মশাল নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে সেই অন্ধকার জঙ্গলের দিকে। আগুনের আলোয় স্পষ্ট ফুটে উঠছিল তাদের ঘামে ভেজা মুখ, চোখে একরাশ উদ্বেগ। হাঁটার গতি ধীরে হলেও বুকের ভেতর যেন দৌড়ে চলেছে সংখ্যার ছায়া। চারপাশের নিস্তব্ধতা আর ঝোপঝাড়ের শব্দের ভেতরেও তাদের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে এক চাপা ভয়ের ছাপ, যা তারা চাপা দেওয়ার চেষ্টা করলেও মশালের আলোয় তারা তা গোপন রাখতে পারেনি। এক সময় হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই জঙ্গলের ভেতরে পড়ে থাকা কালুর নিথর দেহর কাছে। ওই তো কালুর দেহ, ওই যে। হঠাৎ ঝোপ থেকে বিকট গর্জনে কিছু একটা বের হয়ে এলো। লালচে চোখ, বিকৃতি ছায়ামূর্তি এক পিশাচ। পেছনে সর, এখনই কিছু একটা করতে হবে। এই শোন, রমেশ বলছে কি, মশালে তেল দেওয়ার পর যেটুকু তেল বাকি ছিল সেগুলো একটু ওই সাইডে গোল করে ঢেলে দিত। কেন নিতাই দা, এখানে তেল ঢেলে কি হবে? আহ, যা বলছি সেটা কর, বেশি প্রশ্ন করিস না। নিতাইয়ের কথা মতো রমেশ তার কাছে থাকা তেলটুকু তাদের সামনে গোল করে ঢেলে দিল। এদিকে পিশাচটি হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এই শোন, তোরা আমার সাথে সাথেই থাক,
ওকে যেভাবেই হোক এই কেরোসিনের বলয়ের মধ্যে আনতেই হবে। পিশাচ ছুটে আসে সামনের দিকে। যেই না পিশাচ বলয়ের কাছাকাছি আসে, অমনি ফিরোজ আর রমেশ হাতে থাকা মশালগুলো বলয়ের কেরোসিনের মধ্যে ফেলে দেয়। সাথে সাথে চারিদিকে আগুন জ্বলতে শুরু করে। বলয়ের আগুনের মধ্যে পিশাচটি ভয়ঙ্কর গর্জন ছাড়তে শুরু করে। আগুনের লেলিহান শিখায় পিশাচের ছায়ামূর্তি কুঁকড়ে যেতে থাকে। সে গর্জন করে, ছটফট করে আর আগুন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বলয়ের অদৃশ্য শক্তি তাকে যেন আটকে রেখেছে। কেরোসিনের আগুন আর মশালের শিখায় পিশাচটির শরীর কেমন যেন অদ্ভুত ছায়ার মতো ধোঁয়া হয়ে যেতে থাকে। রমেশ, ওর গলা শুনলি? ও আবার আসবে বলছে। ও কিছু না, ভয় পাওয়ার দরকার নেই। আশা করি বিপদ কেটে গিয়েছে। আগুনের ঝাঁঝানো গন্ধে ভরে ওঠে পুরো জঙ্গল। দূরে কোথাও হঠাৎ হুড়মুড় শব্দ হয়, যেন শত বছরের পুরনো গাছ ভেঙে পড়েছে। পিশাচটির আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। তিনজন দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। রাতের নিস্তব্ধতা যেন ফিরে আসে আবার। শুধু পিছনে পড়ে থাকে কিছু পোড়া ঘাস, ছায়ের স্তূপ আর বাতাসে ভেসে বেড়ানো এক অদ্ভুত কাঁচা তেল আর ধোঁয়ার গন্ধ। তারা ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর জঙ্গলের গভীরে কোথাও যেন ঘুমিয়ে আসে এক অভিশপ্ত অতীত, যার হয়তো একদিন আবার ঘুম ভাঙবে যদি কেউ ভুল করে আবার তাকে জাগিয়ে তোলে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গল্পতে।